রিক্সাওয়ালাদের দিকে যদি তাকাই, রিক্সাওয়ালারা যেভাবে আসলে আমাদের সাপোর্ট করেছে, রিক্সাওয়ালারা দেখা যাচ্ছে বিনা টাকায় বিনা পয়সায় দেখা যাচ্ছে যাত্রীদেরকে গুলির মাঝখানে তারা নিয়ে যাচ্ছে, জীবন বাজি রেখে তারা কিন্তু হসপিটালে আনা নেওয়া করছে। এবং আমার মনে আছে যখন আগস্ট মাসে অভ্যুত্থানের পর রিক্সাওয়ালাদের একটা দাবিনামা ছিল। তো এটা খুবই ইন্টারেস্টিং যে রিক্সাওয়ালাদের একটা ফোরাম, তারা 10 দফা একটা দাবি দেয়। তো দাবির একটা অংশ ছিল যে রাষ্ট্র বিনির্মাণের কাজে রিক্সা শ্রমিকদের অংশগ্রহণ চাই। তো এটা আমার এখনো পর্যন্ত মনে আছে, কারণ রিক্সাওয়ালা রাষ্ট্রে যে রিক্সা চালায় উনিও কিন্তু জীবনের প্রথমবারের মতো ওই বিষয়টা অনুভব করতে পেরেছিল যে এই রাষ্ট্রটা আমার, এবং এটা যে বিনির্মাণ হবে সেটাতে আমারও ভূমিকা রাখার সুযোগ আছে। কিন্তু আমরা অনবরত আজকে 8 মাস এসে দেখলাম যে ওই রিক্সাওয়ালার কিন্তু এখন আর কোনো চাওয়া পাওয়া নাই, বা তার আর বলার কিছুই নেই। তো এই যে রাষ্ট্র থেকে যে আবার তার জনগণ নানানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এবং রাষ্ট্র যে আসলে কিছু গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়ছে, এটাই আসলে আমি বলতে পারি যে এই অন্তর্বর্তীকালীন সরকারের একটা বড় ব্যর্থতা। সে অ্যাকোমোডেট করতে পারেনি, এবং সে অ্যাকোমোডেশনটা করতে না পারার দায়ভার আমরা অনেক সময় দিচ্ছি ছাত্রদের, অনেক সময় দিচ্ছি পলিটিক্যাল পার্টিদের। কিন্তু এটা কারোরই, আমি মনে করি না যে এটা আসলে কারোরই একার দায়, কারণ আমরা সবাই দিন শেষে মানুষ। এবং 5 আগস্টে কেউ ভাবেনি, মির্জা ফখরুল ইসলাম আলমগীরও ভাবেনি, আমি উমামা ফাতেমাও ভাবিনি যে আজকেই শেখ হাসিনা পতন হবে। আমরা ভেবেছিলাম যে আরও অনেক ব্লাডশেড বাকি আছে, আরও অনেক পথ হাঁটতে হবে, এরপর গিয়ে হয়তো আমরা দেখব যে একদিন শেখ হাসিনা, এবং টিভি স্ট্রলে ভাসতেছে যে শেখ হাসিনা ক্ষমতা হস্তান্তর করছেন, বা শেখ হাসিনা প্রধানমন্ত্রী পদ থেকে পদত্যাগ করেছেন। তো 5 আগস্টে যে অভূতপূর্ব ঘটনা বাংলাদেশে হয়েছে, আমরা ডকুমেন্টারিতেই দেখলাম যে অভূতপূর্ব একটা ঘটনা বাংলাদেশে হয়েছে। নো ওয়ান কুড হ্যাভ ইমাজিনড যে এই দেশে এই জিনিসটা সম্ভব ছিল। তো ওইটা তো একটা ধ্বংসাবশেষ, যেখানে ইকারাসের ডানা মেলে একটা, যেটা আমরা দেখেছি ইকারাসের মতো ডানা মেলে একটা পাখি ওই ধ্বংসাবশেষ থেকে উঠে এসেছে। তো আমরা ছোটবেলায় যখন গ্রিক ছোট গল্পগুলো পড়তাম, তো ওখানে ইকারাসের ডানার কথা বলা ছিল, তারপর ফিনিক্স পাখির কথা বলা ছিল যে ফিনিক্স পাখি হচ্ছে ধ্বংসাবশেষ থেকে কিভাবে আগুনের মতো ফুলকি নিয়ে সে হচ্ছে উপরে, মানে ডানা মেলে উঠে যায় উপরে, স্বর্গের দিকে যেতে থাকে। এবং সে তাকে কি জানি দেবতা বলে, আমি ভুলে গেছি। বাট আমরা ছোটবেলায় খুব ফ্যাসিনেটেড হতাম ফিনিক্স পাখির কথা শুনে। এই যে বাংলাদেশ যেরকম ফিনিক্স পাখির মতো, সে যে ধ্বংসাবশেষ থেকে এরকম আগুনের ফুলকি ছড়িয়ে এসে যে উড়ে আসলো, এটা কিন্তু 5 আগস্ট হয়েছে, এবং এই দেশের জনগণ পেরেছে, এবং সেই জনগণ একটা নতুন রাষ্ট্রের জন্ম দিয়েছে। এটা এই দেশের জনগণ করেছে, আমি এটা মনে করি। কিন্তু আমরা যদি এই 5 আগস্টের পরের বাংলাদেশটার দিকে আবার নতুন করে তাকাই, আমরা কি কোনোভাবে দেখছি যে এই দেশটা আমাকে রিপ্রেজেন্ট করে? আমি কি এখন যখন উপদেষ্টাদের দিকে তাকাই, আমি কি ওকে দেখে মনে করতে পারি যে হ্যাঁ উনি আমার রিপ্রেজেন্ট করে? আমি তো মনে করতে পারি না। আমি এই অভ্যুত্থানে খুবই সামনের দিকে নেতৃত্ব ছিলাম, কিন্তু আমি অনুভূতিটা আসলেই পাই না। আমার মনে হয় যেন খুবই বিচ্ছিন্ন, ওরা অনেক দূরে, আর আমি মনে হয় অনেক, তাদের সাথে আমাদের একটা পাহাড় সম দূরত্ব তৈরি হয়ে গেছে। তো বিষয়গুলো তো শুধুমাত্র নির্বাচন না, বিষয়গুলো শুধুমাত্র সংস্কার না, বিষয়গুলো হচ্ছে রাষ্ট্রের সাথে তার জনগণ যে বিচ্ছিন্ন হয়ে পড়ছে, এটাকে আমি আবার কি প্রক্রিয়ার মধ্যে অ্যাকোমোডেট করব? বাংলাদেশের কোনো জনগণ, আমি নিজেও জনগণ, আমি যাদের সাথে কথা বলি, কেউই মনে করে না যে নির্বাচন দিয়ে আসলে জনগণ রাষ্ট্রের মধ্যে অ্যাকোমোডেট হতে পারবে। এটার একটা সেন্ট্রাল ফিলোসফিরই একটা বড় ধরনের অভাব। যারা হুট করে উপদেষ্টা হয়ে গেলেন, তারাও জানেন না যে তারা আসলে কিভাবে এটাকে অ্যাকোমোডেট করবেন। যে জনগণ হচ্ছে হুট করে স্বাধীনতা পেয়ে গেল, তারাও জানে না যে কিভাবে করে এটা অ্যাকোমোডেট করবে, তারা আসলে অ্যাকোমোডেট হবে। তো সবাই প্রথম 5-6 মাস তো আমরা দেখেছি যে খুবই হ্যাপহ্যাজার্ড, খুবই বিচ্ছিন্ন, সবাই যে যার মতো করে যায় মন চায় তাই করছে। এটা অবশ্যই স্বাধীনতার একটা বহিঃপ্রকাশ, কিন্তু আমাদের আরও সুসংগঠিত হতে হবে। এই বাংলাদেশটা, আমি যদি মনে করি যে বাংলাদেশটা একটা গণতান্ত্রিক উত্তরণ দরকার, যেটা আমরা বলি যে বাংলাদেশটার কি দরকার, একটা গণতান্ত্রিক উত্তরণ দরকার, ডেমোক্রেটিক ট্রানজিশন। এই ডেমোক্রেটিক ট্রানজিশন তো শুধুমাত্র নির্বাচন না, এটার তো একটা প্রসেস আছে। জনগণকে আসলে এই ডেমোক্রেটিক ট্রানজিশনের মধ্যে দিয়ে যেতে হবে।
গত 54 বছরে 71 সালের পরে আমি মনে করি ব্রিটিশার্সদের পরে তো পাকিস্তান 23 বছর এখানে ঠিকমতো কোনো ইলেকশন হয় নাই। এরপর সবাই ভেবেছিল যে 71-এর পরে মানুষ ভালোভাবে ভোট দিতে পারবে, কিন্তু 71-এর পরেও কিন্তু সেটা হয়নি। এখানে সরকার আসে সরকার যায়, কিন্তু জনগণ তার মতো করে থেকে যায়। যেটা 1990 সালে যখন গণঅভ্যুত্থান হয়েছিল, ওই অভ্যুত্থানেও কিন্তু এই ধরনের একটা অ্যাসপাইরেশন ছিল যে হয়তো জনগণ আবার নতুন করে রাষ্ট্রের সাথে তার একটা সংযোগ খুঁজে পাবে এবং হয়তো এই প্রজন্মটা কিছু একটা উপহার দিতে পারবে। কিন্তু 90s-এর প্রজন্ম ফেল করে, এরপর 24-এ অভ্যুত্থান আসে এবং বাই দিস টাইম আমি আবার চোখের সামনে বিষয়গুলো দেখতে পাচ্ছি যে জনগণ আবার নানানভাবে বিচ্ছিন্ন হয়ে পড়ছে এবং পুরো রাষ্ট্রীয় ব্যবস্থাটা সেন্টার্ড হয়ে গেছে যে আমি সামান্য কিছু সংস্কার করব, লোক দেখানো কিছু বিচার করব এবং এরপর আমি নির্বাচন দিয়ে চলে যাব। অ্যান্ড দেন হোয়াট, মানে এই দেশটার কি হবে? এই যে মানুষগুলো রাস্তায় নামলো, তার অ্যাসপাইরেশনগুলোর কি হবে? এই যে মানে এই বিষয়গুলো নিয়ে আমি আসলে বর্তমানে খুবই চিন্তিত, এটাও বলতে পারেন। কারণ আমি চাই যে জনগণ আর রাষ্ট্র একাকার হয়ে যাক। রাষ্ট্রর তো আসলে জনগণকে অ্যাড্রেস করতে হবে। তো যারাই আসলে ক্ষমতায় যেতে চায়, যারাই দেখা যায় যে কোনো না কোনো প্রক্রিয়ার মধ্যে দিয়ে ক্ষমতায় যেতে চায়, কিভাবে যেন তারা পুরো জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। মাঝে মাঝে মনে হয় যে সফল রাজনীতিক হওয়ার সব থেকে উত্তম প্রক্রিয়াটা হচ্ছে জনগণ থেকে সবার প্রথমে বিচ্ছিন্ন হয়ে আমি যে জনগণের রুলার এইভাবে নিজেকে প্রতিষ্ঠা করা, এটাই যেন একমাত্র প্রক্রিয়া। তো এই বিষয়গুলো নিয়ে কথা বললে আবার মানুষজন অফেন্ডেড হয়ে যায়। তো আমার মনে হয় যে আমাদের আরো অনেক সময় লাগবে এবং ইন দ্য মিন টাইম কথাগুলো বলে যেতে হবে, কাজগুলো করে যেতে হবে। যা আমরা যেভাবে পারি সংগঠিত হওয়া, যেভাবে পারি আমাদের আমাদের যে ড্রিমগুলো সেগুলোকে আর সামনে আনা। যেমন আমি ঢাকা বিশ্ববিদ্যালয়ে বায়োকেমিস্ট্রি থেকে পড়াশোনা করেছি, তো আমি এই সময়গুলোতে একটু কাজ করার চেষ্টা করছিলাম যে আচ্ছা বাংলাদেশে বিজ্ঞান চর্চা নিয়ে কী করা যায়। মানে বাংলাদেশে একদমই স্কুল বা রুরাল লেভেল পর্যন্ত মানুষের পিছনে দৌড়াইছিল 4 আগস্ট 3 আগস্ট, সেই মানুষগুলো এখন এলাকায় কীভাবে ঘোরাঘুরি করে এবং অন্তর্বর্তীকালীন সরকার কী করে, এই কোয়েশ্চেনগুলো আরও অর্গানাইজডভাবে রেজ করতে হবে। এটা কোনো ব্যক্তির দায়িত্ব না, কোনো একক গোষ্ঠীর দায়িত্ব না, এটা আমাদের সকলকে সম্মিলিতভাবে রেজ করতে হবে এবং চাপ দিতে হবে যে আপনার এই দায়িত্ব নিয়ে আপনি আসছেন, এটা আপনার ইমানের অংশ। আপনি যদি এটা না পারেন তার মানে আপনার আসলে এখানে থাকারই কোনো অধিকার নাই। ওইভাবে আসলে অন্তর্বর্তীকালীন সরকারকে পুশ করতে হবে, না হলে আসলে এই বিচার আদায় করা সম্ভব না, আমি যা বুঝতে পারছি। সো আই জাস্ট হোপ যে এখানে আমরা সম্মিলিতভাবে অ্যাকশন নিতে পারবো, প্রপার অ্যাকশন নিতে পারবো এবং আমরা এই জুলাই আগস্ট মাসে আমরা যেভাবে দেখেছি যে ছাত্ররা জীবন বাজি রেখে তারা রাস্তায় ছিল, গার্মেন্টস শ্রমিকরা তারা সাভার আশুলিয়া অঞ্চলে তারা যেভাবে করে প্রতিরোধ গড়ে তুলেছিল, এই মানুষদের যে একটা আকাঙ্ক্ষা ছিল নতুন বাংলাদেশের, সেই আকাঙ্ক্ষাগুলোকে আমরা আরও বেটার ওয়েতে অ্যাড্রেস করতে পারবো এবং স্বপ্নগুলো আমরা ঘনীভূত করে আনতে পারবো, আমরা আরও বেশি মানুষের কাছে পৌঁছাতে পারবো এবং এই রাষ্ট্রটা যাতে জনগণের হয়, এই রাষ্ট্রটা আসলে আমাদের জনগণের করে তুলতে হবে, এটা আমাদের একটা গুরুদায়িত্ব।